হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নাম্বার 17। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ আলোচনা করা হবে, সঙ্গে তার ব্যাখ্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে, আর উপকৃত হলে তবেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসটি অবশ্যই ডাব্লিউবিসিএস, এমটিএস, সিজিএল, ডাব্লিউপি, কেপি, রেল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। একটা অসাধারণ ক্লাস হতে চলেছে। আমি এমনভাবে ডায়াগ্রামগুলোকে সাজিয়েছি, ক্লাসের নোটসগুলোকে সাজিয়েছি, ডেফিনেটলি তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক? প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক তথ্যটা নির্ণয় করতে বলেছে, তাই না? এই সঠিক তথ্য কোনটা সেটা নির্ণয় করতে হবে। গণপরিষদের সদস্য, মোট সদস্য দিয়েছে, এটা ভুল আছে ডেফিনেটলি। খসড়া কমিটির চেয়ারম্যান, এটাও ভুল আছে। আচ্ছা, বর্তমানে সংবিধানের 8টি তপশিল রয়েছে, এটাও ভুল আছে, কারণ বর্তমানে তো 12টি রয়েছে, তাই না? একমাত্র সঠিক যে তথ্য সেটা হচ্ছে এটা, সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা একটু ডিটেলস দেখে নেবো, একটু ব্যাখ্যা দেখে নেব। আমরা সঠিক উত্তর তো দেখে নিলাম যে সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। আমরা অন্যান্য ডিটেলস গুলো একটু দেখে নেব। চলো, প্রথম বিষয়, ভারতের সংবিধানের একটা বেসিক জায়গা দেখো। ভারতের সংবিধান রচনা করছে কে? গণপরিষদ। কে রচনা করছে? গণপরিষদ। সংবিধানটা গৃহীত হচ্ছে গণপরিষদ কর্তৃক কবে? 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949। আর সংবিধান কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950। তাহলে সংবিধান গৃহীত হচ্ছে 26শে নভেম্বর 1949, তার কিছুদিন পর 26শে জানুয়ারি 1950 সালে কি হচ্ছে? সংবিধান কার্যকর হচ্ছে। ভালো। নেক্সট বিষয় দেখো, এর সঙ্গে অ্যাসোসিয়েট বিষয়গুলো। ভারতের গণপরিষদ সম্পর্কে একটা বিষয়টা জেনে নিই। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল কত? যখন গণপরিষদ ফরমেশন হয় 389 জন সদস্য ছিল, কিন্তু যখন ভারতের স্বাধীনতা প্রাপ্তি হয় তখন তো জানি পাকিস্তান বেরিয়ে যাচ্ছে, পাকিস্তান বা দেশ বিভাগ হয়ে যাচ্ছে ভারতে, এবং পাকিস্তান রাষ্ট্র একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে। তখন ডেফিনেটলি কি হচ্ছে? ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা কমে যাচ্ছে। এই কমে যাওয়ার জন্য কি হচ্ছে? ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা হয়ে যাবে 299 জন। 299 জন। আর এই গণপরিষদ টোটাল সংবিধান তৈরি করার জন্য যে সময়টা লাগিয়েছিল তার মধ্যে 11টা অধিবেশন করেছিল। কয়টি? 11টি অধিবেশন করেছিল। আর টোটাল সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর। অনেক সময় অপশনে প্রায় 3 বছর থাকে। ওকে, নেক্সট বিষয় দেখো। ভারতের যে সংবিধান তৈরি করতে যে কমিটিটা সব থেকে বড় ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি মানে গণপরিষদের যে সমস্ত কমিটিগুলো ছিল তার মধ্যে সব থেকে মানে গুরুত্বপূর্ণ কমিটি। এটা গঠন হয়েছিল কি? আমাদের স্বাধীনতা প্রাপ্তির প্রায় 2 সপ্তাহ পর, 29শে আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা, আর 29শে আগস্ট হচ্ছে এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির গঠন হয়। আর এখানে মোট সদস্য ছিল কজন? 7 জন। 7 জন ছিল টোটাল সদস্য, যার চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর হচ্ছে এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান। অর্থাৎ এই ড্রাফটিং কমিটির মেন কাজ ছিল যে সংবিধানে খসড়াটাকে তৈরি করা। আর গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট বিষয় দেখো। আর একটা বিষয়, যদি কোনো রকম প্রশ্ন থাকে, তোমাদের যে কোনো বিষয়ে ডাউট থাকে বা যে কোনো বিষয় জানতে চাও, তোমরা এই নম্বরে কল করতে পারো। ওকে, এই নম্বরে কল করতে পারো। চলো, প্রো লার্নারের জিকে অফ দ্য ডে প্রত্যেকদিন 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আসে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতরত্ন সম্পর্কিত কোন তথ্যটি ভুল? এখানে ভুল তথ্য বার করতে হবে, তাই না? দেখো, এখানে বিধানচন্দ্র রায় 1961 সালে ভারতরত্ন পাচ্ছে, ঠিক আছে ডেটাটা। মাদার টেরেসা 1980 সালে ভারতরত্ন পাচ্ছে, এটাও ঠিক আছে। অমর্ত্য সেন 1999 সালে ভারতরত্ন পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা ভুল আছে। সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় বাঙালির গর্ব, 1992 সালে ভারতরত্ন পান, নয় 1982। এটা ভুল আছে। তার মানে আমাকে ভুল তথ্যটা নির্ণয় করতে বলেছে, ভুল তথ্য। তাহলে এটা হচ্ছে কি 1992 হওয়া উচিত ছিল। তাহলে উত্তর হচ্ছে কি? সি। উত্তর হচ্ছে সি। আমরা একটু ডিটেলসও দেখে নেব।
সত্যজিৎ রায় এর এই বিষয়টা ভুল আছে। আমরা ডিটেলস দেখে নেবো। প্রথমে দেখে নেবো ভারত রত্ন সম্পর্কে। ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারত রত্ন। যেমন সাহিত্য পুরস্কার কি? জ্ঞানপীঠ সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, সেরকম ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন, তাই না? আর প্রথমবার 1954 সালে এই ভারত রত্ন দেওয়া হয়। আর প্রথম যিনি ভারত রত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী। অর্থাৎ শ্রী রাজাগোপালাচারী প্রথমবার ভারতরত্ন পান। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক হচ্ছেন শ্রী রাজাগোপালাচারী। ওকে, নেক্সট বিষয় দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে আমরা ডেটাতে ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার 1950 সাল থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী বলে যে পদটা ওটা ছিলই না, সংবিধান তো তখন কার্যকর হয়নি। তখন ছিল কি? প্রিমিয়ার, অর্থাৎ প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদটা সামলেছেন 50 থেকে 62, আর প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন 1948 থেকে 50। এবার জেনারেলাইজ করে অনেক সময় দেয় মুখ্যমন্ত্রী কত সালে হন? 1948। ঠিক আছে, এই বিষয়টাকে ডিফাইন করতে হবে। তোমরা পলিটি ক্লাস এবং বায়োলজি ক্লাস আসছে, খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো, ডেফিনেটলি ভালো ভালো কন্টেন্ট তোমরা পাবে। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের যে জন্মদিন খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই দিন অর্থাৎ 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কি হচ্ছে? ডক্টরস ডে ভারতে পালিত হয়। আর তিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন 1961 সালে। আচ্ছা, ডক্টর বিধানচন্দ্র রায় বলে দিয়েছে এটা। মাদার টেরেজা ছিলেন কে? মাদার টেরেজা হচ্ছেন অ্যালবেনিয়ান। একজন ছিলেন কে? অ্যালবেনিয়া বলে একটা দেশ আছে গ্রিসের কাছে অবস্থিত। এই অ্যালবেনিয়াতে এই মাদার টেরেজার জন্ম। তিনি ভারতের এসে উনি অনেক কাজ করেছেন। তিনি একজন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী। আর এনার সম্পূর্ণ নাম মেরি তেরেজা বোজাকসিউ। ইনি কলকাতাতে মিশনারিজ অফ চ্যারিটি নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করেন, যার মৃত্যু হয় 1997 সালে। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান। তাহলে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কত? 1979। আর ভারতরত্ন পাচ্ছেন 1980 সালে। খুব গুরুত্বপূর্ণ ডেটা দুটো, অবশ্যই মাথায় রাখবে। ভারতরত্ন 1980, ঠিক তার 1 বছর আগে ভারত নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মাদার টেরেজা। সত্যজিৎ রায় একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। প্রথম চলচ্চিত্র যিনি করেছিলেন পথের পাঁচালী, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনেমা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এরকম একটা। একাডেমি পুরস্কার বা অস্কার পেয়েছিলেন। দেখো, উনি একাডেমি পুরস্কার কোনো সিনেমার জন্য স্পেসিফিকলি পাননি, উনি সম্মানসূচক একাডেমি পুরস্কার বা অস্কার দেওয়া হয়েছিল 1992 সালে, এবং তারপর তিনি ভারতরত্ন পুরস্কার পান 1992 সালে। দেখো, ইনি সম্মানসূচক অস্কার পান। অনেকে বলে যে না উনি পথের পাঁচালী, না, ওভারঅল লাইফে মানে জীবন কৃতি সম্মানের হিসাবে তাকে অস্কার দেওয়া হয়েছিল। আর ভারতরত্ন পুরস্কার পান তারপর 1992, দুটো 1992, এবং তার ওনার মৃত্যু হয় 1992 সালে। সত্যজিৎ রায় সম্পর্কে আমি বলেছিলাম যে ওনার প্রথম সিনেমা কি? পথের পাঁচালী। দুটো স্লাইড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ইনি একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। আচ্ছা, 92 সালে অস্কার, 92 সালে হচ্ছে কি ভারতরত্ন। অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন অমর্ত্য সেন? 1998 সালে। আর ভারতরত্ন পেয়েছিলেন 1999 সালে, ঠিক 1 বছর পর ভারতরত্ন পেয়েছিলেন অমর্ত্য সেন। ওকে, আর যে কোনো বিষয়ে প্রো লার্নার বিষয়ে জানতে তোমরা কল করো, এই নম্বরে, দুটো নাম্বার দেওয়া রয়েছে। চলো নেক্সট, নিচের কোন কথাটি সঠিক নির্ণয় করো। সঠিক কথাটা নির্ণয় করতে বলা হয়েছে। মানবদেহের বৃহত্তম অন্তঃস্রাবীগণ। দেখো, এখানে যেটা বিষয় যে অর্নিথোলজি, এটা হচ্ছে অর্নিথোলজি ভুল আছে। এটা মাছ সম্পর্কিত হওয়া না, এটা পাখি সম্পর্কে হওয়া দরকার ছিল। বাকিগুলো দেখো, নিচের কোন কথাটি সঠিক নির্ণয় করো। মানবদেহের বৃহত্তম অন্তঃস্রাবী, ক্ষুদ্রতম হাড়, অঙ্কোলজি। সরি, একটু অ্যান্সারটা মিস্টেক হয়েছে এখানে সঠিকটা হবে এটা। আচ্ছা, সঠিকটা হবে এখানে, সবই ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে, এটাও সঠিক নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ অঙ্কোলজি, ক্যান্সার সম্পর্কিত বিদ্যা, এটা ঠিক আছে। বাকিগুলো আমরা ঠিক করে নেবো ব্যাখ্যার মাধ্যমে। অর্নিথোলজি কি? পাখি সম্পর্কিত বিদ্যা। এখানে অ্যান্সারটা ভুল, টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এখানে করবে অঙ্কোলজি হচ্ছে কি? ক্যান্সার সম্পর্কিত বিদ্যা। এটাই একমাত্র সঠিক তথ্য। আমরা একটু ডিটেলসটা দেখে নেব।
ডিটেলসটা দেখে নেবো। মানবদেহের যে বৃহত্তম গ্রন্থি, মানবদেহের যে বৃহত্তম গ্রন্থি সেটা হচ্ছে কি লিভার বা যকৃৎ, মানে অন্তঃস্রাবী বহিঃস্রাবীর মধ্যে সব থেকে বৃহত্তম গ্রন্থি কিন্তু লিভার বা যকৃৎ। আর বৃহত্তম বহিঃস্রাবী ডেফিনেটলি তাহলে লিভারই হবে, কেন বহিঃস্রাবী গ্রন্থি এটা। মানবদেহের বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি কি থাইরয়েড। নোট ডাউন করে রাখবে, পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ক্ষুদ্রতম অন্তঃস্রাবী গ্রন্থি হচ্ছে কি পিটুইটারি। ওকে, নেক্সট বিষয় দেখো, নিচের কোন তথ্যটি ভুল নির্ণয় করো। আজকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে একটু তোমাকে ডিটেলস না জানলে তোমরা এই আনসার পারবে না। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1884 দ্বৈত শাসনের অবসান, হ্যাঁ ভুল আছে, যেটা বার করতে পেরেছি প্রথমেই হচ্ছে এটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1884, এটা ভুল আছে, এটা 1784 হওয়া উচিত ছিল, কারণ 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। বাকিগুলো ঠিক আছে। দ্বৈত শাসনের অবসান হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, সত্যবিলোপ নীতি ডালহৌসি প্রবর্তন করেন, অধীনতামূলক ওয়েলেসলি প্রবর্তন করেন। দেখো একটু ডিটেলস দেখে নাও। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটা ভুল আছে, ভুলটা নির্ণয় করতে বলেছে। এবার আমরা একটু ডিটেলস দেখে নেব যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হচ্ছে কবে। প্রথম কথা, পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হচ্ছে 1784 সালে। এটা কি বলা যাচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত, এটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত। আর রেগুলেটিং অ্যাক্ট আসছে 1773 সালে। রেগুলেটিং অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখবা গভর্নর অফ বেঙ্গল যে পদটা ছিল সেটা হয়ে যাচ্ছে কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, রেগুলেটিং অ্যাক্ট 1773 হচ্ছে গভর্নর অফ বেঙ্গল পদটা চলে যাচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবেন। আর কলকাতাতে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, কলকাতাতে ফোর্ট উইলিয়ামে একটা কোর্ট প্রতিষ্ঠিত হয়। আর এই আইনের মাধ্যমে দ্বৈত শাসনের অবসান হয় লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময় এটা হয়। চলো নেক্সট বিষয় দেখে নিই। এবার হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে কি প্রবর্তককে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1798 সালে ইনি এটা প্রবর্তন করছেন। প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। আমরা হিস্ট্রি ক্লাসও আনবো, ডেফিনেটলি তোমরা ফলো করো, এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস পাবে। সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, যত শেয়ার করবে যত সাবস্ক্রাইব করবে আমরা উৎসাহ পাবো এরকম ভাবে আরো ভিডিও বানানোর। চলো নেক্সট বিষয় দেখো। নেক্সট বিষয় হচ্ছে সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। এটা হচ্ছে কি ডালহৌসি প্রবর্তন করেছিলেন, সময়কাল হচ্ছে 1848। প্রথম রাজ্য যেটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে সাতারা। সাতারা বলে যে রাজ্যটা, সে হচ্ছে এই সত্যবিলোপ নীতি গ্রহণ করেছিল। এর ডিটেলস এর জন্য হিস্ট্রি ক্লাস ফলো করতে হবে তোমাদের। ওকে চলো নেক্সট বিষয় দেখে নিই। যদি তোমরা যে কোনো রকম কোয়ারিজ বা পড়ার ইচ্ছা থাকে প্রো লার্নারে, অবশ্যই তোমরা ডিরেক্টলি কল করতে পারো এই নম্বরে। ওকে চলো, আচ্ছা মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হচ্ছে তাকে কি বলেছে? একে বলেছে আইসো হাইট। অর্থাৎ যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, সমান বৃষ্টিপাত হচ্ছে, সেই জায়গাগুলোকে একটা মানচিত্রে রেখা দ্বারা অঙ্কন করা হলো। মনে করো এখানে 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 সমান বৃষ্টিপাত হচ্ছে, এগুলোকে এক জায়গায় একটা রেখা দ্বারা কানেক্ট করা হলো। এই রেখাকে বলা হচ্ছে আইসো হাইট। এই রেখাকে বলা হচ্ছে আইসো হাইট। অর্থাৎ আইসো হাইটস হচ্ছে কি মানে সমান বৃষ্টিপাত যুক্ত জায়গাগুলোকে একটা রেখা দ্বারা যুক্ত করা। ওকে নেক্সট বিষয় দেখো। আর আইসো হেলাইন হচ্ছে যে সমস্ত জায়গার লবণতা এক, সেই সমস্ত জায়গাগুলোকে একটা লাইনে যুক্ত করাই হচ্ছে আইসো হেলাইন। আইসো হেলাইন। আইসো বার হচ্ছে সমান চাপ যুক্ত অঞ্চলগুলোকে একটা রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে আইসো বার। ওকে মাথায় রাখতে হবে। আর তারপর বিষয় দেখো আইসোথার্ম। আইসোথার্ম হচ্ছে সমান তাপমাত্রা যুক্ত স্থানগুলোকে একটা রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে আইসোথার্ম। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ে কল করবে, যে কোনো বিষয় প্রয়োজনে পড়াশোনা রিলেটেড কেউ প্রোগ্রামার পড়তে চাইলেও এখানে যোগাযোগ করতে পারো। টোপোগ্রাফিক্যাল মানচিত্র ভারতের কোন সংস্থা তৈরি করে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে ভারতের সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে দেরাদুন। আচ্ছা কোন দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন? এরা লিখেছিলেন হচ্ছে জাহাঙ্গীর এবং বাবর। এই দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন। নাগাল্যান্ডের রাজধানী কি? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আমি এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। মণিপুরের ইম্ফল, অরুণাচল প্রদেশের ইটানগর, এই নর্থ ইস্টের রাজ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। মিজোরামের আইজল, নাগাল্যান্ডের কোহিমা।
হ্যাঁ, এরকম অনেক ট্রিক্সও রয়েছে। দেখো, অরুণাচল প্রদেশের আই এ আর ইটানগরের আই দুটোই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম ভাবে মাথায় রাখতে পারো। মিজোরাম শুধু একমাত্র জায়গা এখানে নর্থ ইস্টে পাবা জেড এর দুটো ব্যবহার পাবা, মিজো MIZO, আইজল AIZOL, ঠিক আছে। নাগের থাকছে কি কোহিনুর মণি, এরকম ভাবে মাথায় রাখতে পারো। আরো শর্ট ট্রিক দেখার জন্য অবশ্যই মাথায় রাখবে, এই প্রো লার্নারকে ফলো করবে। 7টার সময় ক্লাস। আর অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে কি অমরাবতী, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। আর তেলেঙ্গানার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ মাদার রাজ্য হলেও কি হবে, অমরাবতী ওদের নতুন রাজধানী হয়েছে, আর তেলেঙ্গানার রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ, কেন হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে পড়ে গেছে। ওকে, নেক্সট বিষয় দেখো, টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, চলো এবার দেখো, এখানে দেখো গুজরাটে কি গান্ধীনগর, গুজরাটে গান্ধীনগর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি আমি শুধু। গুজরাটে হচ্ছে গান্ধীনগর, বাকিগুলো দেখে নেবে, স্ক্রিনশট তুলে নেবে। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গের কলকাতা, ওড়িশার ভুবনেশ্বর, কর্ণাটকের বেঙ্গালুরু, কেরালার হচ্ছে তিরুবনন্তপুরম। ওকে, এগুলো মাথায় রাখবে। আবিষ্কারক এবং সম্পর্কে কোন তথ্যটা ভুল, এখানে ভুল আছে ব্যারোমিটার। দেখে এক্স রে আবিষ্কার করছে রনচেন, অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং, রেডিও হচ্ছে মার্কনি। তাহলে এখানে ভুল আছে কোনটা, ব্যারোমিটার গ্যালিলিও আবিষ্কার করেনি। ব্যারোমিটার কে আবিষ্কার করেছে, ব্যারোমিটার আবিষ্কার করেছে টরিসেলি। আর থার্মোমিটার আবিষ্কার করেছে গ্যালিলিও, থার্মোমিটার কে আবিষ্কার করেছে গ্যালিলিও। আজকে ক্লাস এই পর্যন্তই। প্রত্যেকদিন জিকে অফ দ্য ডে 7 AM স্টার্ট হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে সবাইকে শেয়ার করো। ডেফিনেটলি এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে ফলো করো। আর আজকে এই পর্যন্তই, বাই বাই। আমি রানা মণ্ডল, থ্যাংক ইউ।